ঢাকার পথে ডক্টর ইউনূস বিমানবন্দরে স্বাগত জানাবেন সেনাপ্রধান। আজ রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি, রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনের সাজা বাতিল। বিজয় যেন হাতছাড়া না হয়, সতর্ক থাকার তাগিদ। দীর্ঘদিন পর খালেদা জিয়ার বক্তব্যে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার প্রস্তাব তারেক রহমানের। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ, রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত প্রধান বিচারপতির। এবং নিরাপত্তা সংকটে রাতের ঢাকা বাড়ছে ডাকাতি, চুরি, ছিনতাই। দ্রুত পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানোর দাবি নগরবাসীর। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়, সেই জন্য বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে এক বক্তব্যে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। ফ্রান্সের প্যারিসে চিকিৎসা শেষে এমিরেটসের একটি ফ্লাইটে দেশের পথে ডক্টর ইউনূস ঢাকায় পৌঁছবেন বৃহস্পতিবার দুপুরে। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ছাত্র জনতার বিজয়কে দেশের দ্বিতীয় বিজয় দিবস হিসেবে বর্ণনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। বলেন, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না যাতে কোনো প্রকার ভুল হয়ে বিজয় হাতছাড়া হয়ে যায়। এই বার্তায় তিনি বর্তমান পরিস্থিতিতে সবাইকে হিংসা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানান। জনগণের স্থাবর অস্থাবর সম্পত্তি বিনষ্ট থেকে বিরত থাকার আহ্বান জানান একই সঙ্গে তিনি। বিবৃতিতে বাংলাদেশকে বিপুল সম্ভাবনার দেশ উল্লেখ করে পরবর্তী প্রজন্মের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সবার প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন। দেশবাসীর প্রতি এই বার্তায় সহিংসতাকে সবার শত্রু চিহ্নিত করে নতুন শত্রু সৃষ্টি না করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এমিরেটসের একটি ফ্লাইটে দুপুর 2টার পর তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। অন্যদিকে মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়কেরা রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্তের কথা জানান। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার বিকেলে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আকার হতে পারে 15 জনের। ডক্টর ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী বলেও আশ্বস্ত করেন সেনাপ্রধান। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। সমসাময়িক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনানিবাসে বিকেলে বৈঠকে বসেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। বৈঠক শেষে বেরিয়ে এসে গণমাধ্যমে সেনা প্রধান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী 3-4 দিনের মধ্যে পরিস্থিতি আরও উন্নতির আশা তার। এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে, ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে। এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব। গত কয়েকদিনের সহিংস পরিস্থিতি নিয়ে কথা বলেন সেনাপ্রধান। জানান, অন্যায়ের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। আমি জনগণকে আহ্বান করব, এ ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় হতে পারে শপথ। অন্তর্বর্তীকালীন সরকারের আকার হতে পারে 15 জন। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি,
রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। দেশব্যাপী ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, বিষয়টি নজর এড়ায়নি সেনাপ্রধানের। শিক্ষার্থীদের এই উদ্যোগকেও প্রশংসায় ভাসিয়েছেন সেনাপ্রধান। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। আমরা আনসার ভিডিকেও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররা আমাদের সাহায্য করছেন বিভিন্ন গ্রামে গঞ্জে, তারা এই কাজগুলোর মাধ্যমে তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং বিএনসিসিকেও আমরা এটা করতে আমরা হয়তো এমপ্লয় করব এই কাজে। এই সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, পুলিশের পুনর্গঠন কাজ চলছে আর দায়িত্বশীল ভূমিকা রাখায় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ সময় পর বিএনপির সমাবেশে বক্তব্য রাখলেন সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের বক্তব্যে উচ্ছ্বসিত সমাবেশে আসা নেতাকর্মীরা। এ সময় বেগম জিয়া বলেন, ছাত্র তরুণরা নতুন সম্ভাবনা তৈরি করেছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। মাঝহারুল ইসলামের রিপোর্ট। এ যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘ সময় পর দলীয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বক্তব্যের শুরুতেই ছাত্র গণ অভ্যুত্থানে নিহত হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। বলেন, ছাত্র জনতাই বিজয় এনে দিয়েছে, তারাই জাতির ভবিষ্যৎ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় তার মুক্তি ও সুচিকিৎসার জন্য যারা আন্দোলন করেছেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান বেগম জিয়া। আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ সময় পর চেয়ারপারসনকে গণমাধ্যমে দেখতে পেয়ে উল্লসিত দলীয় নেতাকর্মীরা। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মাঝহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুলিশের মনোবল ভাঙতে একটি চক্র কাজ করছে বলেও দাবি করেন তিনি। বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। হিংসা, প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে নিরাপদ গণতান্ত্রিক দেশ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 52-71-এর মতো ছাত্র সমাজ বিজয়ের আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন বলে মন্তব্য করেন তিনি। দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন। হাজারো শহীদের রক্তেও নতুন স্বাধীনতাকে কালিমা লাগাতে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। সব ধর্ম ও বিশ্বাসের মানুষের নিরাপত্তার ঢাল হিসেবে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু,
খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। গণহত্যাকারী শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই, দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দাবি করেন দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। হিংসা প্রতিহিংসা নয়, মুক্তিযুদ্ধের মূল মন্ত্রে দুর্নীতিমুক্ত, নিরাপদ ও গণতান্ত্রিক দেশ গড়ার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণকে সঙ্গে রাখবেন, কারণ জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সুপ্রিম কোর্টের সব বিচার কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত বলে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল দুই বিভাগের সব বিচার কাজ বন্ধ থাকবে। এর আগে দুপুরে হাইকোর্ট বিভাগের বিচার কাজ চালু রাখার একটি নির্দেশ দেওয়া হয়েছিল। এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সে নির্দেশনা রহিত হলো। সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবারও ভিড় জমিয়েছেন পদোন্নতি বঞ্চিত বিএনপি জামায়াতপন্থী কর্মকর্তা কর্মচারীরা। বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে একত্রিত হন পদোন্নতি বঞ্চিত এসব কর্মচারীরা। এ নিয়ে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। বলেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে নির্বাহী দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতি। দেশে সাংবিধানিক কোনো শূন্যতা নেই বলেও স্পষ্ট করেন তিনি। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আছেন, তিনি এখন আমাদের নির্বাহী প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সুতরাং শূন্যতা আছে যেটা এটা আসলে ঠিক নয়। আমাদের যে কাজগুলো আছে যেগুলো খুবই জরুরি ভিত্তিতে আমাদের কাজ করতে হচ্ছে, আমরা মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনা নিয়ে আমরা সেগুলো কাজ করছি। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের লিমিটেশন, বড় ধরনের লিমিটেশন আছে বলে আমি মনে করি না। আমরা আছি, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় সহ আমাদের সকল মন্ত্রণালয় বিভাগ সচিব মহোদয়রা কাজ করছেন এবং আমাদের সকল কর্মকর্তা কর্মচারী তারাও সকলের কাজে আছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাজধানী ঢাকা পুলিশ শূন্য হয়ে পড়ে। এতে রাজধানী জুড়ে দেখা দিয়েছে নিরাপত্তার সংকট। দিনে ঠিক থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দুর্বৃত্তের আনাগোনা, হয় চুরি, ডাকাতি। আতঙ্কিত নগরবাসীর দাবি, দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে নামাতে হবে মাঠে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাতভর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে ডাকাতির সংবাদ। ইসিবি চত্বর, মিরপুর, বসিলা ও সাভারে ডাকাতের ভয়ে আতঙ্কে কাটিয়েছেন বাসিন্দারা। একই চিত্র উত্তরা এলাকায়। এলাকাবাসীকে মাইকে করা হয় সচেতন। ডাকাতির খবরে রাত জেগে পাহারা দেন আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ। যারা কিনা ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, আমরা দেখেছি, তাদেরকে ধাওয়া করেছি, যারা পালিয়ে গেছে। দুজন বোধহয় আর্মিরা অ্যারেস্ট করেছে। তোরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতি হচ্ছে। ভলেন্টিয়ার টিম আছে, আমরা প্রত্যেকে লাঠি সোটা নিয়ে আমাদের এখানে 6টা গেটে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে যাই। এখন পর্যন্ত সব ঠিক আছে। রাতেই সেনাবাহিনীর হাতে ধরা পড়ে বেশ কয়েকজন ডাকাত। কোন বড় ভাই দিছে? বড় ভাইয়ের নাম কম। বড় ভাইয়ের নাম কম। নাইট, এই নাইট করে কি? এই নাইট করে কি? হ্যাঁ? চুরি ছিনতাই করে। 500 বড় ভাই পাইছে কই? পুলিশের অনুপস্থিতির সুযোগে ছিনতাই ও ডাকাতির ঘটনায় মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। রাত্রেবেলা অনেক সময় ছিনতাই হয়, অনেক সময় মলমবাড়ি খপ্পরে পড়ি,
অনেক সময় মনে করে সলদাতি করে নিয়ে যায়। আমরা এখন নিরাপত্তায় ভুগতেছি। এই মুহূর্তে আমাদের সব জায়গায় পুলিশ মোতায়েন করা দরকার, জীবনের কারো নিরাপত্তা নেই। কালকে মোহাম্মদপুরে ৫-৬টা বাসায় ডাকাতি হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। পুলিশ থাকলে তো নিয়ন্ত্রণ থাকতো, কোনো একটা কেউ অকারেন্স করতে হলে চিন্তা করবে। নিরাপদ বোধ করছেন না হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাও। এদিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীরা নিজেরাই গড়েন নিরাপত্তার বলয়। তবে নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পুলিশকে মাঠে নামানো জরুরি বলছেন তারা। এখন টাকা বাসা থেকে আনতে হবে, এখন আমরা ভয়টাকে আনতে পারতাছি না, যে রাস্তায় চিন্তাই হয়, এই ভয়টাকে আনতেছি না। নিরাপত্তা তো দরকারই, এর জন্য সবারই দরকার, পুলিশও দরকার, সেনাবাহিনী সবারই দরকার। নতুন থেকে মাল নিয়ে আসছে, আগে যেমন রাস্তাঘাটে পুলিশ আসছিল, যে পাহারাদার আসছিল, যে আমরা নিরাপত্তা দিচ্ছি, নিরাপত্তা হয় না, জায়গা জায়গা চিন্তা করে ধরে মোবাইল টাকা পয়সা আমরা জোর করে নিয়ে নেয়। ব্যবসা বাণিজ্য করার স্বার্থে আমাদের আইন প্রয়োজনের দরকার আছে, কারণ সাধারণ পাবলিক আমরা যদি রাত্রে বিজনেস করি, এখানে বিভিন্ন প্রয়োজনে আমাদের হ্যারাসমেন্ট হতে হয়, সমস্যার সৃষ্টি হতে হয়, তখন প্রশাসনকে আমরা নক করলে তারা আমাদেরকে হেল্প করবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা সাধারণের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় কারাগার থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে। আনুমানিক 10 থেকে 12 জন আসামি পালিয়েছে বলে ধারণা করছেন জেল সুপার। বিএনপি নেতাদের জামিন হলে তাদের সাথে কারামুক্ত হতে অন্য বন্দীরা হট্টগোল শুরু করলে বাধ্য হয়ে গুলি চালান কারারক্ষীরা বলে দাবি সুপারের। পরে গোলাগুলির খবরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া জেলা কারাগার থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে। দুপুর 3টার দিকে গোলাগুলির সংবাদে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। তবে কতজন আসামি পালিয়েছে তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। যদি আরো বেশি লোকজন বাইরে চলে যেত, যে সিকিউরিটি সিচুয়েশনের বর্তমান যে অবস্থা, সেটা হয়তো আরো বেশি খারাপ হয়ে যেতে পারত। তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি। অ্যান্ড স্টপ এখান থেকে যারা গেছে, আমরা যতটুকু জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই। এ বিষয়ে জেল সুপার আব্দুল বারেক জানান, কুষ্টিয়ায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জামিন পান। দুপুর 2:30টার দিকে বের হওয়ার কথা ছিল তাদের। এ সময় জামিন পাওনাদের সঙ্গে বের হতে হট্টগোল শুরু করেন কারাবন্দীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালান কারারক্ষীরা। এ হট্টগোলের মাঝে খুনের আসামি সাবেক ছাত্রলীগ নেতা SK সজীব সহ আনুমানিক 10-12 জন আসামি পালিয়েছে বলে জানান জেল সুপার। নিউজ ডেস্ক, দেশ টিভি। খরা অতিবৃষ্টির পর বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের কৃষি। পাট, আমন, বীজতলা, শাকসবজি ও আউশ সহ বিভিন্ন ফসলের হাজার হাজার হেক্টর জমির আবাদে প্রভাব পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নাঞ্চলের পাটের আবাদ। কৃষিতে ক্ষতি 100 কোটি টাকারও বেশি, যার অর্ধেকেরও বেশি ক্ষতি হয়েছে পাটে। কুড়িগ্রাম থেকে জুয়েল রানার তথ্য ও ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও জিঞ্জিরাম এই 5 আন্তঃসীমান্ত নদীসহ 16 নদীর জেলা কুড়িগ্রাম। বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে এখানে। এবার এপ্রিল ও মে মাসে খরার পর পুরো জুন মাস ধরে অতিবৃষ্টি হয়েছে। জুলাইয়ের প্রথম থেকে শুরু হয়েছে বন্যা। 2 সপ্তাহ ধরে বন্যা চললেও এখন পর্যন্ত নিম্নাঞ্চল থেকে পুরোপুরি পানি সরে যায়নি। জেলায় এবার 17,950 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও খরার কারণে আবাদ হয়েছে 16,256 হেক্টর জমিতে। অতিবৃষ্টি ও বন্যায় 2,884 হেক্টর জমির পাট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পানিতে ডুবে থাকায় মরে গেছে অনেক জমির পাট। ফলে লাভ তো দূরে থাক, আবাদ খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। রোদের কারণে এবং গরমের কারণে এজন্য পাট বেশি ভালো হয় না। এখন এমন পরিস্থিতি যে পাট যে কাটি জাগামু সে জায়গাটুকুও নাই। পাট হচ্ছে কালা খিলখিলে, এই পাট বাজার নিবে না, যে খরচ হচ্ছে খরচ আমাদের উঠবে না। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ক্ষতি পুষিয়ে নিতে রোপা আমন আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও নিম্নাঞ্চলে বন্যার পানি দেরিতে নামলে আগাম রবি মৌসুম আবাদের পরামর্শ দেবে কৃষি বিভাগ। পানি নেমে যাওয়ার সাথে সাথে রোপা আমন চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি। এছাড়াও যেসব জমিতে পানি আর 15 দিনের মধ্যে নেমে যাবে সেসব জমিতে মাসকালাই এবং তার পরবর্তীতে আগাম জাতের ভুট্টা,
সরিষা এবং শাকসবজি চাষ করার জন্য আমরা কৃষকদেরকে উৎসাহিত করছি। জেলায় এবার ২১,৩৪৬ জন কৃষকের ১০,২৪০ মেট্রিক টন পাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় ৫৬ কোটি টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্যটকদের ভিড় জমছে পিরোজপুরের ঐতিহ্যবাহী আটঘর কুরিয়ান পেয়ারা পার্কগুলোতে। শুধু পিরোজপুরের আশপাশের জেলা নয়, দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক আসছে পেয়ারা বাগানে। দিন দিন পর্যটকের সংখ্যা বৃদ্ধি হলেও বিনোদনের তেমন বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে দাবি পর্যটকদের। সহকর্মী মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসানের তথ্য ও ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। শত বছরের বেশি সময় ধরে পিরোজপুরের নাসিরাবাদে চাষ হয় স্থানীয় জাতের পেয়ারা, যা সারা দেশে আটঘর পেয়ারা বা কুরিয়ানা পেয়ারা নামে পরিচিত। একসময় আটঘর পেয়ারার জন্য বিখ্যাত হলেও এখন এই পেয়ারা বাগান ঘিরে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র। পেয়ারা বাগানেই তৈরি হয়েছে পেয়ারা পার্ক, যা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে এমনকি বিদেশ থেকেও এখানে আসছে পর্যটক। বিশেষ করে আশেপাশের জেলার তরুণদের কাছে পর্যটনের প্রথম পছন্দ হয়ে উঠেছে আটঘর কুরিয়ানার পেয়ারা পার্কটি। আগত দর্শনার্থীদের জন্য পেয়ারা পার্কে রয়েছে খাবার সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা, রয়েছে বিশ্রামের সুবিধাও। তবে পেয়ারা পার্কে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা আরো আধুনিক করার দাবি পর্যটকদের। And that's very interesting for me as a foreigner coming from France, from Paris, to see how grow the guava and the taste of the guava and all the economy around the guava. And this is very interesting for me. রাস্তাঘাটটা যদি একটু ভালো হতো, আরো মনে হয় আরো লোকজন বেশি আসা যাওয়া করতো, এটা একটা ভালো পর্যটন কেন্দ্র হইতো। কারণ এটা পেয়ারা বাগান দেখতে আসছি তো, পেয়ারা বাগানটা সচরাচর সব জায়গায় থাকে না, স্পেস একটু কম হয়ে গেছে পেয়ারা বাগান। আর এই যে সিঁড়িগুলো অনেক বড় বড় আর কি, বেশি সুবিধার না, কিন্তু এই জায়গাটা সব দিক থেকেই ভালো, শুধু যোগাযোগ ব্যবস্থা একটু ভালো না। তবে সৌরভকাঠির এই পর্যটন শিল্পটির সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। রেস্টরুম করা হয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতিগুলো যাতে স্বাভাবিক থাকে সেটিও দেখা হচ্ছে। সর্বোপরি আমরা ওই জায়গাটাকে পর্যটক বান্ধব করে তোলার জন্য জেলা প্রশাসন বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করেছে। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, পেয়ারা পার্কটিকে পর্যটক বান্ধব করে তুলতে প্রয়োজন সরকারি বেসরকারি আরো উদ্যোক্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক বাংলাদেশের চলমান আন্দোলনে জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেশটি বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করে পাকিস্তান। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনার সরকার পতনে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন সহ অনেক দেশই বিবৃতি দিয়েছে। এই তালিকায় এবার যোগ হয়েছে পাকিস্তান। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশটির সরকার। মঙ্গলবার বিকেলের দিকে এক বিবৃতিতে এমন বার্তা দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম ডন জানায়, ইসলামাবাদ নিশ্চিত যে বাংলাদেশি জনগণের দৃঢ় চেতনা, ঐক্য, সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। গেল কয়েকদিনের বিক্ষোভের মধ্য দিয়ে শান্তিপূর্ণ এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও আশাবাদ দেশটির সরকারের। গত জুলাই থেকে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে 4 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে উঠে এসেছে ডনের প্রতিবেদনে। এই পরিস্থিতিতে 5 আগস্ট ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন প্রায় 600 বাংলাদেশি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, পশ্চিমবঙ্গ সীমান্তের একটি পয়েন্ট হয়ে তারা প্রবেশের চেষ্টা চালায়। এই সময় তারা ভারতের সীমান্তরক্ষীদের বাধার মুখে পড়ে। স্থানীয় প্রশাসন জানায়, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে বলে জানান তারা। কিন্তু এভাবে ভারতে প্রবেশের সুযোগ নেই জানিয়ে তাদের ফিরিয়ে দেয় সীমান্তরক্ষীরা। শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের সীমান্তগুলোতে সতর্কতা জারি করেছে দেশটির সরকার। This has been reported from the Jalpaiguri district of West Bengal. Well, the BSF is on high alert amid the political turmoil that is being witnessed in Bangladesh. At this moment, the BSF, we are learning, has stopped an infiltration attempt near the Dakshin. এবারে খেলার সংবাদ।
সব অনিশ্চয়তা পেছনে ফেলে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। বুধবার সকালে মিরপুরে অনুশীলন করেন তারা। পাকিস্তান সিরিজ খেলতে শুক্রবার ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। এদিকে রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তাজনিত কারণে সাকিব আল হাসানের পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রিফাত আঞ্জুমের রিপোর্ট। রাজনৈতিক অস্থিরতায় সকল অনিশ্চয়তা কাটিয়ে বিরতির পর আবারও মাঠে গড়ালো ক্রিকেটারদের অনুশীলন। পাকিস্তান সফরকে সামনে রেখে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। অনুশীলন শুরুর আগে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা। সিরিজ বাতিল হবার উপক্রম হলেও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন শুক্রবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে এ দল। আজকের কমিউনিকেশন অনুযায়ী আমরা 9ই আগস্ট যাব, 10ই আগস্ট পৌঁছাবো এবং ইনশাল্লাহ 13ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। মিরপুরের হোম অফ ক্রিকেটে এদিন এ দলের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটাররাও অনুশীলন করে। অনুশীলনের মাঝেই বিসিবি প্রাঙ্গণে এসেছিল সেনাবাহিনীর টহল দল। সারা দেশের পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিতের জন্যই ছিল সশস্ত্র বাহিনীর এই নিয়মমাফিক পেট্রোলিং। এটা সিকিউরিটি কোনো থ্রেটের জন্য না, তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটারই একটা অংশ এবং সেভাবেই আজকে প্রতিদিন সকালবেলায় আর্মি একবার এসে যায়। কানাডায় টি-20 লিগে ব্যস্ত সাকিব আল হাসান। একদিন আগেই নামের আগে রাজনৈতিক পরিচয় মুছে যাওয়ায় পাকিস্তান সফরের জন্য সাকিবকে নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 16 আগস্ট রাতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার পথে ডক্টর ইউনূস বিমানবন্দরে স্বাগত জানাবেন সেনাপ্রধান। বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনের সাজা বাতিল। বিজয় যেন হাতছাড়া না হয় সতর্ক থাকার তাগিদ। দীর্ঘদিন পর খালেদা জিয়ার বক্তব্যে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার প্রস্তাব তারেক রহমানের। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ। রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত প্রধান বিচারপতি। এবং নিরাপত্তা সংকটে রাতের ঢাকা বাড়ছে ডাকাতি, চুরি, ছিনতাই। দ্রুত পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানোর দাবি নগরবাসীর। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।